একজোড়া ক্ষুব্ধ চোখের আগুন ঝরা দৃষ্টিতে তাকিয়ে চড়োয়ের আচানক ভয় হয়। সেই চোখে বেশিক্ষণ তাকানোর সাহস হলো না। দেখে দ্রুত চোখ ফিরিয়ে নেয়। প্রত্যুষকে দেখে বিরক্ত হলেও রাহিল পানির বোতলটা হাতের মুঠোয় চেপে ধরে মৃদু হাসার চেষ্টা করলো। প্রত্যুষ ততক্ষণে এগিয়ে এসেছে চড়ুই আর তার সামনে। সে ভুরু কুচকে তাকিয়ে রাহিলকে আবারও বলল, কি ব্যাপার, এখন চুপ করে গেলে যে? না ভাইয়া, আসলে তেমন কিছু না। আমরা ওই একটু একটা কথা, ছোট্ট ব্যাপারে হাসছিলাম। তোমরা না, তুমি হাসছিলে শুধু, ওই আর কি। আর কিছু বলতে হলো না তাকে। তখন ওই জুই ফিরে এসে ক্যামেরা বাড়িয়ে দিয়ে বলল, থ্যাংক ইউ এটা ধার দেওয়ার জন্য। আর হ্যাঁ, ছবিগুলো আমি নিয়ে নিব কিন্তু। রাহিল সুযোগটা কাজে লাগায়। বোতলটা আবার আগের জায়গায় রেখে ক্যামেরাটা নিয়ে অতি ব্যতিব্যস্ত গলায় বলল, পরে আর সময় হবে না, আপনি এখনই নিয়ে নিন। তাহলে তো আরও ভালো হয়। আচ্ছা, দিয়ে দিন। এখন তো হবে না, চলেন এখানে তো হবে না, চলেন ওখানে বসে দিচ্ছি। জুইকে নিয়ে সেখান থেকে রাহিল চলে যেতেই চড়ুইয়ের হাঁসফাঁস অবস্থা হলো। আর চোখে প্রত্যুষের দিকে তাকাতেই দেখলো অসহ্যকর লোকটা তখনও নির্বিকার ভঙ্গিতে তার দিকেই তাকিয়ে আছে। সেখান থেকে চলে আসার আগে পানির বোতলটা হাতে নিতে গেলেই খপ করে প্রত্যুষ সেটা নিয়ে নিল। চড়ুই তবদা খেয়ে তার দিকে তাকাতেই সে হনহনিয়ে সেখান থেকে চলে গেল। অবাক হয়ে তাকিয়ে থাকতে থাকতেই চড়ুই দেখল বোতলটা প্রত্যুষ ডাস্টবিনে ফেলে দিয়েছে। এমন অদ্ভুত আচরণের মানে সে বুঝতে পারল না। তার রাগ হলো অসভ্যটার সমস্যা কোথায়। একবার তার ওড়না গায়েব করে দিয়েছে, এখন আবার পানির বোতলটা ফেলে দিয়েছে। সে কি ভাবছে, ওটুকু পানি না খেলে চড়ুই মরে যাবে? হু হু, চড়ুই এত সহজে মরবে না। মরার আগে অন্তপক্ষে এই শয়তানটাকে মেরেই মরবে। এবার ডাইভ করছে প্রত্যুষ। ময়ূর ঘুমাচ্ছে, পাশে বসে থাকা জুই আর দোয়েলও ঘুমিয়ে পড়েছে। চড়ুইয়ের ঘুম আসছে না। প্রত্যুষ ডাইভ করলে তার ভয়ই লাগে। এত স্পিড বাড়িয়ে দেয় না। সে বারবার চিন্তিত মুখে প্রত্যুষের দিকে তাকাচ্ছে। লোকটা না আবার ঘুমিয়ে পড়ে বাকিদের মতো। প্রত্যুষ ব্যাপারটা লক্ষ্য করলো। তার ঠোঁটের কোণে ঢেউ খেলে যায়। মৃদু স্বরে বলেও, ডোন্ট গিভ দ্যাট গ্রিডি লুক, ডোন্ট। আকস্মিক এমন বাক্যে চড়ে থতমত খেয়ে গেল। তৎক্ষণাৎ ঠিক বুঝে উঠতে পারল না প্রত্যুষের কথাটা। পরক্ষণে মাথায় খেলে যেতে এক প্রকার ফুঁসে উঠে বলল, মাথা খারাপ নাকি? আমি, তাও আপনার দিকে লোভীর মতো তাকাবো? তাকাতেই পারিস, আমি জানি আমি ঠিক ওইভাবেই তাকিয়ে দেখার মতোই। কিন্তু তুই পারিস না সেভাবে তাকাতে। ইউ আর নট অ্যালাউড। আমার বইয়েই গেছে। প্রত্যুষ দুষ্টু হাসি দিয়ে বলল, তোর হয়ে গেছে মানে? চড়ুই চমকে উঠে বলল, হয়ে গেছে কখন বললাম? আমি বললাম বয়েই গেছে। কে তোর হয়ে গেছে কে চড়ুই? প্রত্যুষ পেছনে ফিরে তাকাতে আটকে উঠল চড়ুই। সাথে সাথে প্রত্যুষের কাঁধে হাত রেখে একটু চাপ দিয়ে বলল, সামনে তাকান, সামনে। ডাইভ করার সময় চোখ সামনে থাকবে, জানেন না? প্রত্যুষ চড়ুইয়ের ভীত সমস্ত মুখের দিকে তাকিয়ে মুচকি হাসে। এরপর পুনরায় সামনে দৃষ্টি ফেলে ড্রাইভ করতে থাকে। চুড়ইয়ের রাগ ধৈর্য দুটোই যেন সীমা অতিক্রম করে ফেলেছে। এই লোকটার সাথে কথা না বলতে চাইলেও পারছে না। কথা বলা হয়েই যাচ্ছে। চুড়ই একে চোখের সামনে দেখতে চায় না, অথচ সে যেন সামনে থেকে সরতেই চায় না। পুরোটা পথ চুড়ইয়ের বাজেভাবে কাটতে হলো। চিন্তা আর বরাবরের মতোই অস্বস্তিতে গাঢ় হয়ে বসে রইল। প্রত্যুষও হঠাৎ কেমন যেন নীরব হয়ে গেল, যেন এখানে তার কোনো অস্তিত্বই নেই। অথচ চোরই স্পষ্ট এখানে তাকেই অনুভব করতে পারছিল। তার মনেই পড়ে না আর গাড়িতে যে ময়ূর দোয়ল আর জুইও আছে। গাড়ি যখন ফাহমিদদের বাড়ির সামনে থামলো তখন জুরোই দেখলো নিশির সেই দেবরটা ঋতু গেটের কাছে দাঁড়িয়ে হাতে হাত রেখে কথা বলছে। চোরই তাকিয়ে রইল সেদিকে। এখানে তো সবাই আছে, বড় ছোট সবাই। কই এখন কেন কেউ কিছু বলছে না? এখন কেউ কেন ইতুকে মারছে না? সব কিছু কি চড়ুইয়ের বেলায় কেন করতে হয়? অন্যদের সময় কেন না? প্রত্যুষ তখন গাড়ি থেকে সবার লাগেজ নামিয়ে দিচ্ছিল। চড়ুই গিয়ে তার দিকে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে নিজের লাগেজটা নিয়ে সেখান থেকে চলে এলো। চড়ুইয়ের চোখের দিকে তাকিয়ে প্রত্যুষ থমকে গেল। হঠাৎ কি করেই কি হলো আবার বুঝতে পারল না। তাদের এখানে আসতে বিকেল হয়ে গেছে, একটু পরেই সন্ধ্যা নামবে। ছেলেরা ব্যাগ রেখে ফ্রেশ হয়েই আবার দল বেঁধে কোথায় যেন ঘুরতে চলে গেল। মেয়েরা যার যার ঘরে রেস্ট করছিল। চড়ুই দোয়েল আর জুই এর সাথে রুম শেয়ার করেছে।
সবার আগে সে গোসল সেরে বারান্দায় গিয়ে বসেছে, তাদের ঘরটার বাড়ির পেছনের দিকে। এখান থেকে দূরের বিল চোখে পড়ে। তার একপাশে আঁকাবাঁকা নদী, নদীতে এখন অনেক পানি আছে। সুহানার স্বামীর এবার লাইফ জ্যাকেট সঙ্গে নিয়ে এসেছে, সাঁতার কাটবে বলে। চেয়ারে বসে চড়ুই মোদির চোখে সেই আঁকাবাঁকা নদীর দিকে তাকিয়ে রইল, যেন সে এখানে নয়, নদীর পাড়েই বসে আছে আর ওই শান্ত পানিতে পা ভেজাচ্ছে। চা হবে? জুই এসে পাশের চেয়ারটায় বসেছে, তার হাতে 2 কাপ চা। চোরই লজ্জা পেল। মেয়েটা তার অতিথি, তার উচিত ছিল এটা সেটা এগিয়ে দিয়ে তাকে আপ্যায়ন করার, অথচ সেই একটু পর পর চোরইয়ের আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে পড়ছে। তুমি কেন কষ্ট করতে গেলে? চা আনতে আবার কষ্ট কিসের? তারপরও আরে রিল্যাক্স, মণি আন্টি দিয়ে গেছেন, আমি জাস্ট দরজা খুলে হাতে নিলাম। চোরই হাসলো, জুইকে খুব খুশি দেখাচ্ছে। মেয়েটার কি এখানে এসে খুব। চড়ুইকে তাকিয়ে থাকতে দেখে জুই বলল, কি হলো, এভাবে কি দেখছো? তোমার এখানে ভালো লাগছে? এখন পর্যন্ত খুব ভালো লাগছে, সামনে কেমন লাগবে জানি না, তবে আশা করছি ভালোই লাগবে। চুল ঝাড়তে ঝাড়তে দোয়েল বারান্দায় এসে দাঁড়ায়, ওদের দুজনকে উদ্দেশ্য করে বলল, তোরা এখনো এখানে? সবাই কোথায়? জানি না। জুই বলল, ভাইয়ারা সবাই বাইরে ঘুরতে গেছেন, আঙ্কেল আন্টিরা নিচে গল্প করছেন, আর মেয়েরা সবাই নিশি আপুর ঘরে। ওখানে কি আসর বসেছে কোনো? জানি না। তবে ওরা আমাকে ডেকেছে। আমি তোমাদের ডাকতে এসে আবার ফোন নিয়ে বসে গেছি। আচ্ছা চলো তাহলে। চা শেষ হয়েছে? না। আচ্ছা শেষ করে আসো। এই চড়ুই, তুইও আসবি। জুঁইয়ের সাথে চড়ুই নিশির ঘরে গেল। সবাই গোল হয়ে বিছানায় বসে গল্প করছে। কেউ কেউ সোফায়ও বসে আছে। এখানেও কণা লিড দিচ্ছে। তাকে ঘিরেই সব আছে। কণা বলছে, সত্যি বলছি, প্রত্যুষ ভাই স্মোক করে না, আজকে জানতে পারলাম। আমার যে কি ভালো লাগছে শুনে। মিতু বলল, এটাই তবে তার পিঙ্ক লিপসের রহস্য। ইস, একটা মানুষ এত সুন্দর কিভাবে হতে পারে? এত এত চমৎকার কিভাবে হতে পারে? ও শুধু সামনে দিয়ে গেলেই মনের অবস্থা নড়বড়ে হয়ে যায়। নিশি বাঁকা হেসে বলল, প্রত্যুষ ভাইকে ও বলা হচ্ছে? বাহ বাহ, দারুণ তো। ইতু বলল, প্রত্যুষ ভাই তোমাকে পছন্দ করে? কণা নিজের চুলগুলো ঘোরাতে ঘোরাতে বলল, আমাকে অপছন্দ করবে এমন কোনো ছেলে আছে? জানিস কত ছেলে ঘুরে আমার পেছনে? আমি কাউকে পাত্তা দিই না, একমাত্র একটা মানুষের জন্য। বলতো সে কে? সবাই একসাথে বলে উঠল, কে আর? প্রত্যুষ ভাই। চোরের বিশ্রী লাগলো এসব আলাপ। ওয়াক্থু, ছি কি বাজে! ওই রকম একটা লোককে নিয়ে এত সুমধুর আলাপ আলোচনা তার সহ্য হয় না কখনোই। হোক না সে যতই সুদর্শন, প্রিন্স চার্মিং, চোরইয়ের কাছে সে কতটা অসভ্য, অভদ্র, ইতর বাদর। রাতে চোরইয়ের ঘুম আসছিল না। জুই আর দোয়েল তখন গভীর ঘুমে তলিয়ে আছে। চোরই কি করবে? কি করবে ভাবতে ভাবতে জুইয়ের দেওয়া বাবলি বইটা নিয়ে বারান্দায় গিয়ে বসলো। বাইরে অনেকগুলো লাইট জ্বলছে, বারান্দার সাথে লাগোয়া দেয়ালে যে লাইট আছে সেটার আলোতে স্পষ্ট বইয়ের প্রতিটি লাইন দেখা যাচ্ছিল। চোরই পড়া শুরু করলো। বই পড়া শেষ হতেই চোরই ধপ করে বইটা বন্ধ করে ফেলল। এই বই পড়তে গিয়ে ঠিক কতবার সে লজ্জা পেয়েছে। ইস, এমন বই কেন দিল জুই তাকে? চোরই কখনো প্রেম ভালোবাসা নিয়ে ভাবেনি। জুহায়েরকে দেখলে হয়তো একটু লজ্জা সংকোচ হয়, তবে তাকে নিয়ে সেরকম কোনো ভাবনা আসেনি ভালোবাসার মতো। বেশি কিছু ভাবতেও চায় না সে। এসব ভালোবাসাবাসি তার জন্য নয়, সেটা তার ভালো করেই জানা আছে, তাই কখনো সেভাবে কাউকে দেখা হয়নি ওই ভালোবাসার চোখে। বরাবরই তার নিজের দৃষ্টিতে সে নিজেকে ছোট করে দেখেছে। অন্যদের আর কি বা বলবে? তবে বাবলির চরিত্রটা কিছুটা তার মতো। ওই মেয়েটাও তো হীনমন্যতাই ছিল, কিন্তু অভি তাকে ভালোবেসে কিংবা ভালোবাসতে চেয়েছে, পছন্দ করেছে। আচ্ছা, সে যদি বাবলি হয় তবে অভিকে? ধুর ধুর, কি আশ্চর্য! এসব কি আজে বাজে চিন্তা করছে সে? ছি ছি, তার জন্য এসব চিন্তা একদমই বেমানান। ঘুম আসছিল না, পায়চারি করতে ইচ্ছে করছিল চোরয়ের, তাই ঘর থেকে বেরিয়ে করিডোর বেয়ে হাঁটতে লাগলো। তার ভূতের মতো নীরব শুনশান পুরনো আমলের এই দোতলা বাড়িতে হেঁটে বেড়াতে খুব ভালো লাগছিল। সিঁড়ি বেয়ে নিচে নেমে আসতেই গেটের কাছে দুটো পুরুষালী গলার আওয়াজ পাওয়া গেল। চোরই ভয় না পেলেও কৌতূহল বোধ করলো, তাই ধীর পায়ে সেদিকে এগিয়ে গেল। বাড়ির কেচি গেটের সামনে ফাহমিদ ফোন হাতে নিয়ে কাউকে কল করছে বারবার। পাশেই প্রত্যুষ বিরক্ত হয়ে কোমরে হাত রেখে দাঁড়িয়ে আছে। তার মুখ দেখে মনে হচ্ছে ওপাশের মানুষটা কল না ধরলে সে গেটের সাথে ঝুলিয়ে রাখা হেলমেটটা দিয়ে ফাহমিদের মাথাতেই আঘাত করবে। চড়ুই সেখানে এসে দাঁড়াতেই দুজন চমকে উঠল। এত রাতে তারা যেমন চড়ুইকে এখানে আশা করেনি, চড়ুইও তাদের দুজনকে এভাবে এখানে দেখবে তা আশা করেনি।
তারা জানা মতে ছেলেরা সবাই ৯টার মধ্যে বাড়ি ফিরেছে। এখন প্রায় রাতের ১:৩০ বাজে। এত রাতে এরা দুজন কোথা থেকে এলো? তুই এখানে কি করছিস? প্রত্যুষের কড়া এক ধমক ভেসে এলো। চোরই গায়ে মাখল না। নিজেরা এত রাতে রাত বিরাতে বাইরে থেকে এসেও এখানে কি করছে সেটা জানতে চাইছে কোন আক্কেলে। চোরই, এসেছিস ভালো করেছিস। বসার ঘরের দেয়ালে গেটের চাবিটা ঝোলানো আছে, একটু নিয়ে আয় তো। চোরই কোনো কথা না বলে ভেতরে গিয়ে চাবি নিয়ে এলো। তবে কাছাকাছি এসে দাঁড়াতেই হঠাৎ প্রত্যুষের চোখে চোখ পড়ল তার। হঠাৎ করে চোরইয়ের মনে হলো অভি কি তবে প্রত্যুষ হবে? সাথে সাথেই লজ্জায় তার গাল লাল হয়ে গেল। ছি ছি, কি ভাবলো হুট করে? তার হাত পা কাঁপতে লাগলো অসম্ভব রকমের। তালা খুলে নিতে তার হাত ঠান্ডা হয়ে আসে। এরপর একদম চোখের পলকে কাঁপা কাঁপা হাত থেকে চাবির গোছাটা শব্দ তুলে ফ্লোরে পড়ে যায়। সে তাড়াতাড়ি করে সেটা আবার হাতে তুলে নেয়। পুনরায় তালা খুলতে গেলে ফাহমিদ বলে, অন্ধকারে দেখছিস না মনে হচ্ছে, দাঁড়া লাইট ধরছি। ফাহমিদ ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে চোরের দিকে ধরতেই তার রাঙা মুখটা ফুটে উঠল ওই আলোয়। চোরই এবার আরো বিপাকে পড়ে গেল। যতটা সম্ভব মাথা নিচু করে রাখলো। হুট করে প্রত্যুষ ফাহমিদের থেকে ফোনটা কেড়ে নিয়ে বলল, তুই গিয়ে দেখ তো দারোয়ান বাইরের গেটে লক করেছে কিনা। লোকটাকে এমন ঘুমের ঘোরে দেখলাম, মনে হচ্ছে লক করেনি। আচ্ছা, আমি দেখছি। ফাহমিদ চলে গেল। প্রত্যুষ লাইট ধরল ঠিক করে। তালা খুলে চোরই মাথা উঁচু করতে আবার তার কেমন লজ্জা লাগলো। ছি ছি, এরকম কেন হচ্ছে? ওই বইটার জন্য ছিঁড়েই ফেলবে বইটা। তালাটা হাতে নিতেই প্রত্যুষ গেট টেনে ভেতরে ঢুকলো। চোরই তালাটা সেখানে রেখে চলে আসতে নিলেই প্রত্যুষ বলল, তোর অ্যালার্জি আছে? চোরই মাথা নাড়ল। প্রত্যুষ বলল, তাহলে তোর গাল থুতনি কানের কাছে এত লাল কেন লাগছে? চোরাই কিছুই বলল না। তবে এই কথা শুনে তার আরো বেশি লজ্জা লাগলো। সে তাড়াতাড়ি সেখান থেকে চলে এলো। ঘরে এসে প্রথমে এক গ্লাস পানি খেলো, এরপর বইটা হাতে নিল। তবে ছিঁড়তে গিয়েও ছিঁড়তে পারল না। রেখে দিল ব্যাগের মধ্যে। পরে না হয় বাসায় গিয়ে একটা ব্যবস্থা করবে। চোরই যখন ঘুম থেকে উঠল তখন বেলা 11টা বাজে। দোয়েল আর জুই এসে এর আগে কয়েকবার ডেকে গেলেও ওঠেনি। রাতে ঘুমাতে ঘুমাতে 3টা বেজে গিয়েছিল, তাই সে ঘুম পুষিয়ে নিয়েছে। ফ্রেশ হয়ে এসে দেখলো খাটে জুই বসে আছে মন ভার করে। চোরই যদিও কারণটা আন্দাজ করতে পারে তবুও জিজ্ঞেস করলো, কি হলো? মন খারাপ করে বসে আছো যে? ভাই, এত মজা মাস্তি ছেড়ে একা একা পড়ে পড়ে ঘুমায় কে? আমি ঘুমাই। ওইসব মজা আমার জন্য না। তুমি এমন কেন? একটা মানুষ একা থাকতে ভালোবাসতেই পারে, তাই বলে এত একা? রাগ করো না, রাতে ঘুমাতে দেরি হয়েছিল। রাত জেগে গল্পের বই পড়তে কে বলেছে? ওটা আমি সবসময়ই করি। আমি থাকতেও তোমার বই ধরা লাগবে? তুমি আমাকে এনে একা ফেলে রাখছো। হ্যাঁ, আমি সবার সাথে আছি, আনন্দ করছি, কিন্তু আমি আমার বন্ধুর সাথেই নেই। তার সাথে কেন আনন্দ করতে পারছি না? সরি, আর হবে না। আমি তো আর ভুলেও বই ধরবো না। জুঁইকে মানাতে বেশি সময় লাগে না, তার মধ্যেই বেশি প্যাচ নেই। চোরই তাকে নিয়ে নিচে আসতে মা বকতে লাগলেন, এত দেরি কেন? খাওয়া দাওয়া লাগবে না? জুঁই মেয়েটা কেমন একা একা ফিল করছে, সে কেন তার খেয়াল রাখছে না? এটা সেটা আরো নানান কথা। খেতে বসে চোরই বলল, সবাই কোথায়? পুকুর পাড়ে গিয়ে বসেছে মাছ ধরবে জানো। ইস, আমার মাছ ধরতে এত ভালো লাগে। ধরো তাহলে। ওইভাবে তো ধরছে না, জাল ফেলেছে। ছিপ ফেলে ধরাটা আমার পছন্দ। চোরে খাওয়া শেষ করে উঠে এলো। বাইরে চেনা অচেনা অনেকগুলো মুখ দেখা যাচ্ছে। মা, ফুপুরা বাইরের চুলায় রান্না বসিয়েছে। একটু দূরে পাটি বিছিয়ে নিশিরা সবাই বসে আছে। চোরই দেখলো ইতু হাসতে হাসতে রাহিলের গায়ে ঢলে পড়ছে বারবার। ঠিক এবারও কেউ কিছু বলছে না। সে চোখ ফিরিয়ে নেয়। পুকুর পাড়ে গিয়ে দেখে ফাহমিদ আর ফারাবি নিচের সিঁড়িতে দাঁড়িয়ে তদারকি করছে। আর উপরেই আম গাছটার নিচে একটা বড় গোল টেবিল পেতে সেখানে চেয়ারে বসে বসে চা খেতে তার বাবা, ফুপা, ময়ূর আর প্রত্যুষ কথা বলছে। প্রত্যুষকে দেখে তার বিচ্ছিরি লাগলো। গত রাতের ব্যাপারটা এত যন্ত্রণা দিচ্ছে এখনো। ছি ছি, শেষে কিনা এমন একটা লোকের কথাই তার মাথায় এলো। কিভাবে পারল? তার নিজের উপর রাগ হয়, ঘৃণা হয়। ইস, ওই স্মৃতিটুকু আজীবনের জন্য মুছে দিতে যদি পারত। ফুপা তাদের দুজনকে দেখতে পেয়ে ডাক দিলেন। অনিচ্ছা সত্ত্বেও সেখানে গিয়ে দাঁড়াতে হলেও ফুপা বললেন, দাঁড়িয়ে আছো কেন? বসো। জুই ময়ূরের পাশে চেয়ার টেনে বসে পড়ল। চড়ুই দাঁড়িয়ে রইল। অন্য চেয়ারটা প্রত্যুষের পাশে, সে বসবে না সেখানে। বাবা গম্ভীর স্বরে বললেন, তোমার ফুপা বসতে বলেছেন, দাঁড়িয়ে আছো কেন? চড়ুই চেয়ারটা ধরে দাঁড়িয়ে রইল তখনও। জুইয়ের মুখে হাসি লেপটে আছে। বাড়ির গুরুজনদের আড্ডায় বসতে পেরে তার খুব ভালো লাগছে।
চোরই তাকে চোখ দিয়ে ইশারা করলো ওই জায়গাটা তার জন্য ছেড়ে দিতে। সে তা বুঝতে পারল না, শুধু দাঁত কেলিয়ে হাসছিল। বাবার চোখ রাঙানি দেখে চোরই বসলো। তার এক পাশে তার বাবা, অন্য পাশে প্রত্যুষ। সে আর চোখে প্রত্যুষের দিকে তাকাতেই দেখলো সে নির্বিকার ভঙ্গিতে সামনে তাকিয়ে মাছ ধরা দেখছে। যাক, তার মনোযোগ অন্যদিকেই থাকুক। চোরই তাকে মাথা থেকে ঝেড়ে ফেলতে চাইলো, কিন্তু পারল না। না তাকালেও ভুর ভুর করে ওই চন্দন কাঠের সুবাসটা এসে লাগছে তার নাকে। সেখান থেকেই ঘানেন্দ্রিয় জানান দিচ্ছে অসভ্যটা তো পাশেই আছে। অসহ্য, অসহ্য। ফুপা হাসি মুখ করে জুইকে জিজ্ঞেস করলেন, তা তোমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো মা? জুই মাথা নেড়ে ভদ্র মার্জিত স্বরে বলল, না আঙ্কেল, সব ঠিক তো। জি আঙ্কেল, আমার ছেলে মেয়ের সাথে পরিচয় হয়েছে। জি। এরপর ধীরে ধীরে ফুপা তার ১৪ গোষ্ঠী নিয়ে প্রশ্ন করতে লাগলেন। চুড়ইয়ের এত হাসি পাচ্ছিল, সে হাসি সামলে নিয়ে এক মনে আম পাতা দিয়ে তালা বানিয়ে দিচ্ছিল সোহানকে। সে ভালো করে বুঝতে পেরেছে জুইকে ফুপার পছন্দ হয়েছে। কার জন্য হয়েছে সেটাও নিশ্চিত। সিঁড়িতে দাঁড়িয়ে থাকা ফাহমিদকে দেখে তার হাসি পেল। এই পর্যায়ে সে হাসি আটকে রাখতে পারল না। ঠোঁট দুটো ফাঁক হয়ে যেতেই দাঁত কামড়ে ধরে মাথা নিচু করে ফেলল। তার এত হাসি কেন পাচ্ছে? নিজেকে ধাতস্থ করে মাথা উঁচু করে পাশ ফিরতেই দেখল চেয়ারে হেলান দিয়ে বসে দুই হাত বুকের মধ্যে ভাঁজ করে রেখে প্রত্যুষ তার দিকে ভুরু কুঁচকে তাকিয়ে আছে। সাথে সাথে চোখ ফিরিয়ে নিয়ে সে জুইয়ের দিকে তাকালো। জুইয়ের মেজাজ বিগড়ে গেছে। চোরইয়ের দিকে রক্তিম চোখে তাকিয়ে আছে সে। চোরইয়ের আরও হাসি পেল। সে উঠে দাঁড়িয়ে বলল, আমাদের একটা কাজ ছিল, আমরা আসছি। চলো জুই। ফুপা বললেন, ও থাকুক না। চোরই সাথে সাথে বলল, কাজটা জুইয়ের। জুইও হ্যাঁ হ্যাঁ করতে করতে উঠে এলো। বাড়ির ভেতরে ঢুকেই সে হাঁপ ছেড়ে বলল, আমি আর কখনোই এসব বয়স্কদের আড্ডা ইন্টারেস্টেড হব না। কেন? এখন কেন এমন বলছো? খুব তো লাফিয়ে গিয়ে বসলে গল্প করতে। আমি কি জানতাম এত কথা হবে? তুমি তো বলনি আগে। তুমি তো জানতেও চাওনি। যাই হোক, আমিও প্রথমে বুঝিনি এত কিছু যে জিজ্ঞেস করবে। একটু পরেই সবাই ভেতরে এলো। হলরুমের সোফায় বসে চড়ুই টিভি দেখছিল। তার পাশে বসে জুই মণি আন্টির দেওয়া আচার খাচ্ছিল। নিশি, ইতু, মিতু, কণা আর মোমো এসে বসলো। মোমো ফারাবির প্রেমিকাটা চড়ুইকে বলল, এখন আর কেউ টিভি দেখে? জুই ফট করে বলল, যার বাসায় টিভি আছে সেই দেখে। মোমো চটে গেল, বলল, তুমি কি বলতে চাইছো আমাদের বাসায় টিভি নেই? জানো আমার, জানতে চাইছি না। আপনি যেমন প্রশ্ন করলেন তেমন উত্তর করলাম, ব্যাস। চড়ুই চলে গেল অন্য খেয়ালে। জুইয়ের ফাহামিদের সাথে বিয়ে যদি হয় তবে সে আর মোমো সম্পর্কে যা হবে, বাহ, সুপার ফাইট হতে চলেছে তাহলে। মোমোকে শিক্ষা দিতে জুইয়ের মতো মেয়েরই ওই ঘরে যাওয়া দরকার। সে আবারও হেসে ফেলল। মোমো হতবাক হয়ে বলল, ওয়াও, হাসা হচ্ছে এখন খুব? বান্ধবীকে নিয়ে এসেছো নিজের বডিগার্ড করে? চড়ুই বলল, সেটা হয় আপনি করে থাকবেন, আমার কোনো প্রয়োজন নেই। থাকবেই বা কি করে? যে বডি তোমার সেটা দেখলে এমনিতেই সব পালাবে। চোরাই এবারও হাসলো। আশ্চর্য, আজকে আর এদের কথা গায়ে লাগছে না। কি সুন্দর একটা ব্যাপার। জুই আচার মুখে দিয়ে বলল, তাও পালানোটা ভালোই, সম্মানের। অন্তত দেখে বমি করে দেওয়ার থেকে। মোমো ফুঁসে ওঠে। কিছু বলতে নিতেই জুই চোরের হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলল, যার মুখে গন্ধ তার ঠোঁট বন্ধ। ইতুমিতু এই পর্যায়ে জোরে হেসে ফেলল। মোমো অগ্নির দৃষ্টি নিক্ষেপ করতেই চুপ হয়ে গেল সব। বাইরে এসে চড়ুই বলল, এর সাথে কথা না বলাই ভালো ছিল। একে তুমি ঠিক কত প্রশ্রয় দিবে? ও একটা জুতার বাড়ির যোগ্য। যে সে জুতা না, বাথরুমের জুতার। চোরই জানে জবাব দিতে হয়, কিন্তু কিছু মানুষের সাথে কথা বাড়ানোটাই একটা বিশ্রী ব্যাপার। যত কথা হবে ততই দুর্গন্ধ ছড়াবে। তাই সে কখনোই এদের সাথে কিছু নিয়ে কথা বাড়ায় না। আজ কিভাবে যেন একটা কথা বলে ফেলেছে। তবে সেটাও ঠিক আছে। সবসময় চুপ করেও তো থাকা যায় না। কখনো না কখনো দেয়ালে পিঠ থেকে যাবেই। বিকেলের ছেলেরা সবাই কোথাও ঘুরতে যাবে ঠিক করলো। কনারা সবাই গিয়ে জোরাজুরি করতে লাগলো তারাও যাবে। প্রত্যুষের কাছে গিয়ে হুমড়ি খেয়ে পড়ল সব কয়টা। ফাহমিদ বলল, আচ্ছা নিয়ে নে। প্রত্যুষ কিছুই বলল না। সবাই গাড়িতে উঠে পড়ল। দোয়েলের শরীর খারাপ, তাই সে যাচ্ছে না। জুই তখন ঘুমাচ্ছে। চড়ুই নিচে এসেছিল। তাকে দেখে ফাহমিদ বলল, চড়ুই, গাড়িতে ওঠ, আমরা ঘুরতে যাব। চড়ুই কিছু বলতে যাবে তার আগেই কণা বলল, আরে ওর যাওয়ার কি দরকার? ও কি এমনেও কোথাও যায় নাকি? তাছাড়া জায়গা নেই আর। জায়গা ম্যানেজ করা যাবে। প্রত্যুষ তখন এগিয়ে আসে। ফাহামিদকে কড়া গলায় বলে, চড়ুই যেতে পারবে না। কেন? প্রয়োজন নেই। সবাই তো যাচ্ছে, ও গেলে কি হবে? বললাম ও যাবে না। প্রত্যুষ গর্জে উঠল। গাড়িতে বসা সবাই চোরের দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেলল।
প্রত্যুষ তখনও কঠিন মুখ করে ফাহামিদের দিকে তাকিয়ে আছে। চোরই লোকটার দিকে তাচ্ছিল্যর চোখে তাকালো। সে তো এমনিতেও যেত না। তারা কি ভেবেছে তাদের মতো মানুষের সাথে চোরই স্বেচ্ছায় কোথাও যেতে চায়? আমি যাব না, আমার কোনো শখ নেই। তোমরা যেখানে খুশি যাও। ফাহমিদ ভাই, তুমি আমাকে প্লিজ সব জায়গায় টেনো না। এরপর চড়ুই চলে এলো সেখান থেকে। সন্ধ্যায় মণি আন্টিদের সাথে হলরুমে বসে গল্প করছিল সে, জুই আর দোয়েল। তখন ওই গাড়ির শব্দ শোনা গেল। সবাই এসে পড়েছে। তবে এত জলদি আসবে সেটা আশা করেনি কেউই। কনাই তুমি তো সবাই কান্নামাখা মুখ নিয়ে ভেতরে ঢুকলো। তাদের পোশাক পরিচ্ছদের হাত পায়ের অবস্থা খুব একটা ভালো না। পুরো দেহের সাথে সাথে মুখে আর চুলেও কাদামাটি লেপ্টে আছে। বড়রা সবাই বারবার করে কি হয়েছে জানতে চাইলে তারা অভিযোগ করে বলতে লাগলো প্রত্যুষ নাকি তাদের গোয়াল ঘর দেখাতে নিয়ে গিয়েছিল। সেখানের একটা পাগলাটে স্বভাবের গরু ছিল যে কিনা দড়িতে বাঁধা ছিল না। ওটা তাদের পেছনে ছুটলে তারা সবাই দৌড়ে গিয়ে খালে পড়ে যায়। সব শুনে জুই হেসে ফেলল শব্দ করে। এমনকি সবাই হেসে ফেলল, কিন্তু আবার নিজেদের সামলে নিল। ফারাবি সহ বাকি ছেলেরা অবশ্য থামে না। তারা ওদের নিয়ে মজা উড়াতে থাকে। রাতে খাওয়া দাওয়া সেরে উপরে নিশির রুমের সামনে আসতেই চড়ুই শুনতে পেল মমু জোর গলায় বলছে, প্রত্যুষ ভাইয়া ওই চড়ুইকেই পছন্দ করে। আমি সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। নইলে এমন জায়গায় আমাদের সবাইকে নিল, ওকে কেন নিল না? বুঝি না আমি। সবই বুঝি। আদরের চড়ুই তার। মিতু বলল, আমারও সেটাই মনে হচ্ছে। আমরা যে চড়ুই আপুকে নিতে চাইনি সেজন্যই হয়তো প্রতিশোধ নিয়েছে। কণা বলল, মাথা খারাপ তোদের? চড়ুই শেষে কিনা চড়ুই। প্রত্যুষের পছন্দ নিয়ে তোদের কোনো ধারণাই নেই। সে হয়তো নিজেও জানতো না এমন কিছু হবে। পিপিল্যান্ড হবে না অবশ্যই। আমার প্রত্যুষ আমার সাথে ইচ্ছাকৃত এমন করতে পারেই না। নিশিও কণার সাথে সম্মতি দিয়ে বলল, হ্যাঁ, সেটা কখনোই সম্ভব না। তোরা কি যে বলিস! কোথায় চড়ুই আর কোথায় প্রত্যুষ ভাইয়া! এটা একটা জোকস ছাড়া আর কিছুই না। চড়ুইয়ের গা গুলিয়ে উঠল। তার ইচ্ছে করলো গিয়ে মমুর গালে ঠাস করে একটা চড় মারতে। তার সাহস হয় কি করে প্রত্যুষের মতো একটা অসভ্য অভদ্র শয়তান লোকের সাথে তার নাম জড়ানো? নদীর পানিতে পা ডুবিয়ে বসে থাকার ইচ্ছেটা চড়ুইয়ের সেই অনেক আগের বছর থেকেই রয়েছে, কিন্তু কখনো পূরণ হয়নি। সেটা অবশ্য স্বাভাবিক। চড়ুইয়ের বেশিরভাগ ইচ্ছে অপূর্ণই পড়ে আছে। তবে সেসব নিয়ে আগে মন খারাপ করলেও এখন আর অত কষ্ট পায় না, খারাপ লাগে না। এই যে এখন নদীতে গোসল করতে যাচ্ছে সবাই, সে তাকিয়ে তাকিয়ে শুধু দেখছে। মুখ ফুটে বলতেও পারছে না সে যেতে চায়। বরাবরই কোথাও যেতে চায় না দেখে আজ তাকে কেউ তেমন জোরও করছে না। তাছাড়া তার ইচ্ছে হলেও তাকে তো কেউ নিতে চায় না। হলরুমের সোফায় বসে সামিরের লাইফ জ্যাকেটটা নিয়ে সে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল। সামির নিতে এলে চড়ুই বলল, আমি পরিয়ে দিই। দিবে? দাও। চড়ুই খুশি হয়ে পরিয়ে দিল। সেটা দেখে সোহান এগিয়ে এলো উৎফুল্ল হয়ে বলল, আমাকেও দাও। চড়ুই হেসে তারটাও ঠিক করে পরিয়ে দেয়। তখন কফি মগ হাতে নিয়ে সেখানে ফাহমিদ আসে। চড়ুইয়ের বিপরীত সোফায় বসে বলে, তুই যাচ্ছিস না? কোথায়? নদীতে গোসল না করলেও ঘুরতে তো যেতে পারিস। তাছাড়া সেখানে গোসল করার দরকারও নেই। ফাহমিদের শেষ কথাটা একটু জোর দিয়েই বলল। চড়ুই আলতো হেসে টিভির রিমোট হাতে নিয়ে বলল, সেটা আমাকে বলতে হবে না। আমার ওই রকম কোনো পরিকল্পনা নেই। তাহলে যাচ্ছিস? চড়ুই কিছু বলবে তার আগে তাড়াহুড়ো করে দোতলা থেকে সব ছেলেরা নেমে এলো। কেউ কেউ একেবারে খালি গায়ে শুধু হাফ প্যান্ট পরে আছে, আবার কেউ কেউ একটা টি শার্ট অন্তত গায়ে রেখেছে। সেই কারো মধ্যে প্রত্যুষও একজন। সে আবার হাফ প্যান্টও পরেনি, ট্রাউজার পরে আছে। চড়ুই তাকালো ফাহমিদের দিকে। সেও একই রকম পোশাকে। চড়ুই মনে মনে হাসে। এই দুটো মানুষের সব কিছুতে এত ম্যাচিং ম্যাচিং করে চলতে হবে কেন? মেয়েরা সবাই এলো একটু সময় নিয়ে, ধীরে ধীরে হেঁটে। চড়ুই কণার দিকে তাকাতেই দেখলো সে প্রত্যুষের দিকে কেমন অভিমান করে তাকিয়ে আছে। চড়ুই বুঝলো না এর মাথায় কি সমস্যা। দেখে তো মনে হয় প্রত্যুষ তাকে কেয়ারও করে না, আর সে কি না মান অভিমান করছে। আরে বোকা মেয়ে, যে কেয়ারই করে না সে কি ওই মান অভিমান বুঝতে পারবে? সেটা ভাঙাতে পারবে? সাথে সাথে চড়ুই বুঝতে পারল তার মান অভিমান কেউ না ভাঙালেও কণার মান অভিমান ভাঙানোর লোকের তো অভাব নেই। প্রত্যুষ না হোক অন্য কেউ করবে। সেই অন্য কেউটাও কয়েকজনের কপালে জুটে। দোয়েল আর জুই এর সাথে তৈরি হয়ে চড়ুইও শেষে বের হলো। যদিও বাকিরা আরো আগেই চলে গেছে, তারা তিনজন নদীর তীরে এসে দেখে ছেলেরা সকলে পানিতে, মেয়েরা পাড়ে দাঁড়িয়ে ছবি তোলায় ব্যস্ত। নদীর স্রোত কম তখন, তাই একপাশে গভীরতা কম এমন জায়গায় সামির আর সোহানকে প্রত্যুষ সাঁতার কাটা শেখাচ্ছে। একদম নিচ থেকে ছোট ভাইয়ের মতন দুটোকে আগলে রেখেছে সে। চড়ুইয়ের হয়তো তাকে খুব অপছন্দ, তবে
একটা কথা সে স্বীকার করতে বাধ্য, লোকটা সামির সুহানকে যথেষ্ট স্নেহ করে, খেয়াল রাখে। জুই গিয়ে পা ডুবিয়ে বসতেই চোরইও সাহস পায়, সেও বসলো। তারপর খুব সত্তপানে ২ পা কোমল ঠান্ডা পানিতে ডোবায়। সাথে সাথেই তার মনটা চনমনে হয়ে ওঠে। বুক ভরে শ্বাস নেয়। ২ পা দিয়ে পানির সাথে খেলা করতে লাগলো। তার ভালো লাগছে। ভীষণ, ভীষণ ভালো লাগছে। সে হেসে ফেলল। এই ১ম সে নির্দ্বিধায় পান খুলে হাসল। জুইও তার হাসিতে হাসি মেলায়। হঠাৎ ক্যামেরার শাটার শব্দে দুজনে চমকে ওঠে। হাসি থামিয়ে ফেলল। সাথে সাথে পাশ ফিরে চড়ুই দেখল রাহিল তাদের দিকে ক্যামেরা তাক করে দাঁড়িয়ে আছে। চড়ুই বিব্রত বোধ করল। ব্যাপারটা যে তার পছন্দ হয়নি তা তার চোখ মুখে ফুটে উঠেছিল। কঠোর গলায় বলল, আপনি ছবি তুললেন কেন? রাহিল এগিয়ে এলো, চড়ুইয়ের থেকে একটু দূরত্ব রেখে বসলো, হেসে বলল, ইচ্ছে করলো তাই। এটা আপনার গাছপালা বা কুকুর বিড়াল না যে অনুমতি ছাড়া যখন তখন ছবি তুলবেন ইচ্ছে হলেই। আপনি দেখছি খুব রাগ করতে জানেন। জুই পাশ থেকে বলল, এটা আবার কেমন প্রশ্ন? রাগ করার নেই? রাগ কার নেই? আমি ভাবলাম ওনার নেই। ওই আপনাদের ওইসব ভাবাভাবিতেই আমার ফ্রেন্ডের লাইফ হেল হয়ে যাচ্ছে। জুইয়ের গলায় স্পষ্ট বিরক্তি বোঝা গেল। রাহিল সেদিকে মন দিল না। চোরইয়ের দিকে হাসি মুখ করে তাকিয়ে রইল। চোরই উঠে এলো, অমনি তার পেছন পেছন জুইও চলে আসে। রাহিল ভেবেছিল হয়তো রাগ করে আরো দুটো কথা বলবে। এরপর সে দুটো বলবে, ধীরে ধীরে কথা বাড়বে, তবে তেমন কিছুই হলো না। তোমার ফটোগ্রাফির খুব শখ মনে হচ্ছে। রাহিল তবদা খেয়ে পেছন ফিরল। আবারও প্রত্যুষ। এই লোকটা ঠিক কী কারণে তার পিছনে পড়ছে, ঠিক কী দোষে? জি ভাইয়া, ভালো লাগে আর কি। প্রত্যুষ মৃদু হাসে, কাছে এসে বলে, তাহলে আমাকে একটু দাও, দেখি তোমার ফটোগ্রাফি ঠিক কেমন হয়। এই বলে ক্যামেরাটা এক প্রকার ছিনিয়ে নিয়ে গেল সে। রাহিল ভেবেছিল হয়তো আর ক্যামেরাটা পাওয়া যাবে না, কিন্তু ১০ মিনিট পরই তাকে ক্যামেরা ফিরিয়ে দেওয়া হলো। সেই খুশিতে সে আর চেক করলো না কিছু। বিকেলে ছবিগুলো কেমন হয়েছে সেটা দেখতে গিয়ে নদীর তীরের ছবিগুলো নেই, যেগুলোতে চড়ুই ছিল। সাথে সাথে ক্যামেরাটা ছুঁড়ে মারল বিছানায়। অদ্ভুতভাবে তার রাগ হচ্ছে। উহু, চড়ুইয়ের প্রতি তার বিশেষ কোনো অনুভূতি নেই। তবে প্রত্যুষের এসব কাজের কারণেই সে আরও আগ্রহী হচ্ছে মেয়েটাকে নিয়ে। সন্ধ্যায় মণি আন্টিদের রুমে যায় চড়ুই। এসেছে থেকে আন্টির সাথে তেমন সময় কাটানো হয়নি। জুই সারাক্ষণ সাথে থাকে, তাই তেমন একটা সুযোগও পাওয়া যায় না। এখন সে দোয়েলের সাথে নিচে থাকায় চড়ুই এখানে এসেছে। আন্টি বিছানায় বসে ফোনে নাটক দেখছিলেন। চড়ুইকে দেখে খুশি হয়ে গেলেন। বললেন, তোমাকে তো পাওয়াই যায় না, ভুলে টুলে গেলে নাকি? না আন্টি, তেমন কিছু না, ভুলিনি। তা কি করছিলে? আমি রুমেই বসেছিলাম, তেমন বিশেষ কিছু করছিলাম না। আমি একটা নাটক দেখছিলাম, খুব মজার। বিরক্ত করে ফেললাম আন্টি? আরে না, কি যে বলে, বিরক্ত হব কেন? মেয়ে, বেশি ফর্মালিটিস মেনটেন করো না আমার সাথে, ভালো হবে না বলে দিচ্ছি। চড়ুই হাসল। মণি আন্টি নানান গল্প করতে লাগলেন, সব সময় যেমন করেন তেমনি। আর বরাবরের মতোই চড়ুই শুধু শুনেই যায়। হঠাৎ দরজায় কেউ কড়া নাড়ে। পেছন ফিরতেই চড়ুই দেখল প্রত্যুষ দাঁড়িয়ে আছে। মণি আন্টি বললেন, বাবা প্রত্যুষ, তুমি ভেতরে আসো, দাঁড়িয়ে আছো কেন? প্রত্যুষ ভেতরে এলো। সন্দিহান হয়ে জানতে চাইল, আপনার কাছে বাম হবে আন্টি? কেন, মাথা ব্যথা করছে? জি আন্টি। হ্যাঁ, হবে তো, দাঁড়াও আনছি। আজ সারাদিন পানিতে ছিলে, হবে না ব্যথা? মণি আন্টি ব্যাগ ঘেটে বাম বের করে আনলেন। প্রত্যুষ সেটা হাত বাড়িয়ে নিতে চাইলে বললেন, আরে বসো তুমি, চোখ বন্ধ করে বসো, আমি লাগিয়ে দিই। ওই ছোট দুইটার জন্য এই হাল হয়েছে, আমি ঠিকই বুঝতে পারছি। প্রত্যুষের সত্যি ভীষণ মাথা ব্যথা করছে, যেন একটু পরেই ফেটে পড়বে। সে বিছানায় বসলো। তাকে বসতে দেখে চড়ুই উঠে গিয়ে দূরে সরে দাঁড়ালো। মণি আন্টি বলল, তুমি কোথায় যাচ্ছ? প্রত্যুষ এবার সরাসরি চড়ুইয়ের দিকে তাকালো। ওই শূন্য দৃষ্টিতে চড়ুইয়ের মনে অরষ্টতা জাগ্রত হয়। সে আমতা আমতা করে বলে, আমার একটা কাজ ছিল, সেটা পরে করবে, বসো। আমার তো কথাই বলাই হলো না। চড়ুই দাঁড়িয়েই রইল। প্রত্যুষ ততক্ষণে চোখের পাতা এক করেছে। চড়ুই চেয়ারে গিয়ে বসলো। মণি আন্টি প্রত্যুষের পেছনে দাঁড়িয়ে বাম লাগিয়ে দিয়ে অন্য হাতে আলতো করে চুলগুলো টানতে লাগলেন। মায়ের মতো মমতা মাখার যত্নে প্রত্যুষের চোখে ঘুম জড়িয়ে আসে। সে হেডবোর্ডের সাথে হেলান দিয়ে বসে। মণি আন্টি চড়ুইকে বলতে লাগলো, আমারও এমন মাথা ব্যথা লেগে থাকে প্রায় সময়ই, তাই হাতের কাছে সবসময় ব্রাম রাখি। তখন না দরকার পড়ে যায়, কখন না দরকার পড়ে যায়, এই যে এখন যেমন দরকার পড়ল। চোরই কিছু বলল না, শুধু হাসলো। সে অপেক্ষা করতে লাগলো প্রত্যুষ কখন যাবে, কিন্তু দেখা গেল তার ভারী নিঃশ্বাস পড়ছে, হয়তো ঘুমিয়ে পড়েছে। একটু পরেই মণি আন্টি হাত ধুতে বাথরুমে চলে গেলেন। চোরইয়ের নাকে বামের গন্ধটা আসছিল বারবার।
তার কেন যেন এই বামের গন্ধ, নতুন বইয়ের গন্ধ, কেরোসিনের গন্ধ, রঙের গন্ধ ভীষণ ভালো লাগে। সবচেয়ে বেশি ভালো লাগে বামের। ইচ্ছে করে খেয়েই ফেলতে। আহ! কি দারুণ! আন্টি কৌটাটা নিয়ে গিয়ে আবার রেখে দিয়েছেন বোধহয়। গন্ধটা ভালোই লাগছিল। চড়ুই হালকা ঝুঁকে এলো প্রত্যুষের কপালের কাছটায়। নেশার মতো কাজ করছিল গন্ধটা তার কাছে। অল্প মুহূর্তের জন্য দিকবেদিক জ্ঞানশূন্য হয়ে পড়েছিল সে। তাই যখন প্রত্যুষ চোখ মেলে তাকালো, সে চমকে উঠল। হন্তদন্ত হয়ে যা অল্প একটু এগিয়েছিল তার থেকেও আরো দূরে চেয়ার টেনে নিয়ে গিয়ে বসে পড়ল। প্রত্যুষ সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। ফোনটা বিছানা থেকে নিয়ে চোরের দিকে না তাকিয়ে বলল, ইডিয়েট। প্রত্যুষ চলে যেতেই চোরই মাথায় হাত রেখে বসে রইল। আসলেই তো সে ইডিয়েটের মতোই কাজ করেছে। ছি! এই ছবিটা একজন ভাইয়া দিয়ে বলেছিলেন গল্পের কোনো এক দোতলার একদম শেষ প্রান্তের ঘরটা ফাহমিদের। প্রত্যুষ তার সাথেই উঠেছে। তাদের দুজনের এখানে থাকার কথা যদিও, কিন্তু সারাদিন এই ঘরটায় বাকিরা সবাই আড্ডা দেয়, গেম খেলে, শুয়ে বসে সময় কাটায়। একদম অনেক রাত হলেই তারা বিদায় নেয়। আজও সন্ধ্যা পার হয়ে রাত হয়ে যাওয়ার পরেও তারা সেখানে বসে আছে। আজ তারা লুডো খেলছে। মাথা ব্যথা থাকায় প্রত্যুষ এর আজ আর তাদের সাথে বসতে ইচ্ছে করলো না। ফাহমিদ সোফায় বসে টিভি দেখছিল। বরাবরই এসব মহল থেকে সে দূরত্ব বজায় রাখে। ওই এক প্রত্যুষ ছাড়া আর কারোর সাথেই তাকে খুব একটা দেখা যায় না। প্রত্যুষ গিয়ে তার পাশে গা ছেড়ে বসলো। ভীষণ ক্লান্তি লাগছে তার। ফাহমিদ বলল, বেশি খারাপ লাগছে? উহু, তোর মুখ দেখেই বোঝা যাচ্ছে এদেরকে বিদায় করছি দাঁড়া। দরকার নেই, থাকুক ওরা ওদের মতো। ফাহমিদ আর কিছু বলল না। দরজায় ঠকঠক করে শব্দ হলো। ফারাবি গিয়ে দরজা খুলে দিলে ময়ূর ভেতরে প্রবেশ করলো। সবাইকে দেখে একচুট হেসে বলল, কি রে, সব দেখছি বেশ ভালোই সময় কাটাচ্ছিস। ফাহমিদ বলল, তুমি কোথায় থাকো বলো তো? কল দিচ্ছিলাম, রিসিভ করলে না যে। ও, আমার ফোনটা দোয়েলের রুমে। জুহাইরের কল দিয়েছিল ওর বোনের সাথে কথা বলতে। জুই ফোন সাইলেন্ট করে রেখেছিল। ওর ভাই বেচারা চিন্তায় পড়ে আমাকে কল করলো। তখন যে ফোনটা দিয়েছিলাম আর আনতে মনে নেই। প্রত্যুষের মনোযোগ কাড়ল জুহাইরের নামটা। দুইবার আওড়াতেই মনে পড়ল জুহাইর ইকতিদার এর কথা। ময়ূর বিছানার কাছে চলে গেলেই সে ফাহমিদকে জিজ্ঞেস করলো, এটা কোন জুহাইর? তুই কোন জোহারকে চিনিস? আমি যাকে চিনি সে একজন সাইকোলজিস্ট, জুহাইর ইকতিদার। এটা সেই জুহাইরি, জুইয়ের ফ্রেন্ড, চোরইয়ের ফ্রেন্ড, জুইয়ের বড় ভাই। প্রত্যুষ সঙ্গে সঙ্গে বেখেয়ালে হারিয়ে গেল। একরাত বিষণ্ণতা ঘিরে ধরল তাকে। চোরইয়ের হাতে জুইয়ের ইকতিদারের নাম্বার দেখার পর সে যখন তার পরিচয় পেল সে যে একজন সাইকোলজিস্ট, তখন প্রত্যুষ কিছুটা চিন্তিত হয়ে পড়েছিল। চোরাই এত অল্প বয়সে সাইকোলজিস্টের শরণাপন্ন হচ্ছে ভেবে তার মনে সহমর্মিতা জাগে। অনেক বিতৃষ্ণা থাকলেও তার মধ্যে মেয়েটার মানসিক অবস্থার অবনতি হচ্ছে ভেবে খারাপ লাগা কাজ করে। এরপর কি যে হলো, আগের মতো তার সাথে রাগ জেদ আর থাকতে পারল না। এমনকি এই ব্যাপারটা তাকে অনেকগুলো দিন ভুগিয়েছে। প্রতিনিয়ত চিন্তা করেছে, নিজের আগের করা কিছু ব্যবহারের জন্য অনুতপ্ত হয়েছে। কিন্তু এখন এখন তার রাগ হচ্ছে, ভিতরটা রাগে ফেটে পড়ছে, যা একদম অস্বাভাবিক। তার রাগ হওয়ার মতো উপযুক্ত কোনো কারণ নেই, থাকতেই পারে না। তারপরও কেন যে হচ্ছে, রাহিলের উপর অযথা কেন যে চটে থাকছে সবসময়। সেই ছেলেটা চোরইয়ের প্রতি আগ্রহী হতেই পারে, এতে তার তো কিছু যায় আসে না। চোরইয়ের ব্যাপারে তার মাথা না ঘামালেও চলে। চোরই তার কিছুই হয় না। অথচ কিছু না হয়েও সে আজকাল খুব প্রভাব ফেলছে প্রত্যুষের জীবনে। সে বুঝতে পারছে না কিভাবে যে মেয়েটা তার ধ্যান ধারণায় চলে আসছে ধীরে ধীরে। অবচেতন মনটা গ্রাস করে নিয়েছে খুব শর্তপণে। তবে সে বহুবার চেষ্টা করেছে সবকিছু রুখে দিতে। তার দুঃখের বিষয় বরাবরই শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। ওহ, চড়ুই চড়ুই চড়ুই, মেয়েটাকে মাথা থেকে ঝেড়েই ফেলতে ইচ্ছে করছে কিন্তু পারছে না। প্রত্যুষ অনুভব করলো তার কোথাও খুব কষ্ট হচ্ছে, কেমন যেন লাগছে। দীর্ঘ প্রতীক্ষার পর গাছে ফুল আসার পর সেটা ফল হয়ে ধরা দেওয়ার আগেই ঝরে পড়লে যেমন কষ্ট হয়, তেমন কষ্টই হলো। অথচ কখনোই এমনটা হওয়ার কথা ছিল না। ওই ফল তো দূরের কথা, ফুলের কামনাও তো সে কখনো করেনি। হুট করেই কি যে হয়ে গেল, কোথায় সে সব বিবেক বুদ্ধি পালিয়ে গেল। না না, যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না সে একজন দুর্বল, অচল মানুষ। প্রত্যুষ তেমন কেউ নয়। তার হয়তো আরও আগেই থামতে হতো অবাধ্য মনটাকে। এখনো খুব বেশি দেরি হয়ে যায়নি। সময় সুযোগ দুটোই আছে। চোরইয়ের প্রতি এই অন্যরকম অনুভূতির লাগাম টেনে ধরতে সম্পূর্ণ সক্ষম সে। পরদিন সকালে বিরাট আয়োজন করা হলো। দুপুরে এলাকার লোকজনদের দাওয়াত দেওয়া হয়েছে।
সেই মোতাবেক বাবুর্চি আনা হয়েছে বাড়ির পেছনের দিকটায়। তারা রান্না করছে। সবাই নানান কাজে ব্যস্ত। জুই রান্না করার ভিডিও করছে, চড়ুই পাশেই একটা টুলে বসে রসুনের খোসা ছাড়ানো দেখছে। তখন হঠাৎ মণি আন্টি এসে বললেন, চড়ুইকে আজকে খুশি খুশি লাগছে খুব। চড়ুই হেসে ফেলল। তার আজ সত্যি মন ভালো, কোনো কারণ ছাড়াই মন ভালো। আজ কেন যেন কোনো হতাশা কাজ করছে না তার মধ্যে। সকালবেলা জুইয়ের সাথে আশেপাশে ঘুরে এসেছে। তিলের খাজা এসেছিল, কিনে খেয়েছে। আবার সামির আর সোহানের সাথে পুরনো বোতল আর টিন, স্টিলের জিনিসপত্র কুড়িয়েছে। ওরা সেগুলোর বিনিময়ে শনপাপড়ি এনে দিয়েছে। খুব ছোট থাকতে গ্রামের বাড়িতে গেলে সবার সাথে মিলে এই কাজগুলো করতো সে। ছোটবেলায় তার অনেকগুলোই মধুর স্মৃতি রয়েছে। একটু বড় হওয়ার পর যখন শারীরিক গঠনের পরিবর্তন ঘটল, পড়াশোনায় চাপ সৃষ্টি হলো, তখন থেকেই একের পর এক তিক্ত অভিজ্ঞতা তার স্মৃতিতে হয়ে রইল। এত সব তিক্ততার ভিড়ে ওই ভালো সময়গুলোর স্মৃতিতে ফিকি পড়ে গেল। কোথাও এক সময়ের দুরন্তপনা চড়ুই হারিয়ে গেল একদম নীরবে। চড়ুই আমার সাথে থাকলেই খুশি থাকে আন্টি। জুঁইয়ের কথা শুনে চড়ুই আর মণি আন্টি দুজনেই হাসলেন। মণি আন্টি বললেন, তবে তো তোমার ওর সাথেই থাকা উচিত সব সময়। আমাদের চড়ুই আবার সব সময় মনমরা হয়ে পড়ে থাকে। সেটা তো ওর আর ওর মনের দোষ আন্টি। দুনিয়াতে মন ভালো করার কত কিছু আছে, সেসব নিজ থেকে ট্রাই করে দেখেছে কখনো? মেয়েটা ঠিকই বলল তো চড়ুই। তুমি চাইলে একটু খুশি থাকার পথ খুঁজে বের করতেই পারো। চড়ুই হাসলো, কিছু বলল না। আসলে সে কাউকে বলে বোঝাতে পারবে না। কম চেষ্টা তো করেনি। যতবারই নিজেকে ভালো রাখতে চেয়েছে, কোথা থেকে সব খারাপ লাগা তাকে ঘিরে ধরেছে আষ্টে পিষ্টে। একটা সময় ক্লান্ত হয়ে সব চেষ্টা থামিয়ে দিয়েছে। কী বা করবে? ব্যর্থতা ছাড়া আর কিছুই তো নজরে আসছে না। চড়ুই কাকে বোঝাবে? আয়নার সামনে দাঁড়ালে তার অসহায় লাগে। নিজের বাহ্যিক গঠন নিয়ে বরাবরই হতাশায় ভোগে। আর তার সাজতে ইচ্ছে করে না, নিজের যত্ন নিতে ইচ্ছে করে না। শুধুই মনে হয় এত সব তার জন্য নয়, তার জন্য আসলে কিছুই নেই। ঠিক যেমন তার জন্য কোথাও কেউ নেই। জুই আর তো বেশি দিন নেই, সে চলে যাচ্ছে বিদেশে। তখন তো চড়ুই আবার একা। জীবনের প্রতি মুহূর্তে যেন তাকে একমাত্র তাকেই একা বাঁচতে শেখার জন্য বলেছে। জীবনকে তার বদলেতে বলতে ইচ্ছে করে, এত মানুষের ভিড়ে থেকেও একা থাকতে তুমি আমায় বাধ্য করেছো। আমি তো কখনো একা থাকতে চাইনি। তুমি, একমাত্র তুমি একা আর অন্ধকারের মোহে ঠেলে দিয়েছো আমায়। আমি তো একা থাকতে পছন্দ করতাম না, আর অন্ধকারকে খুব ভয় পেতাম। চোরাইয়ের আবারও মন খারাপ হয়ে গেল। মণি আন্টি আর জুই বাবুর্চিদের সাথে কথা বলায় ব্যস্ত হয়ে পড়তে সে উঠে এলো। বাড়ির ভেতরে আসতে রাহিলের সাথে আবারও দেখা হলো। এবার রাহিল পথ আটকে ধরল, বলল, আপনি আমাকে অ্যাভয়েড করছেন কেন? আপনি আমাকে নিয়ে এত কেন ভাবছেন? আমি তেমন গুরুত্বপূর্ণ কিছু না। আপনি দয়া করে পথ ছাড়ুন। আপনি আমার সাথে কথা বলতে চাচ্ছেন না, কারণটা কি? আমি কারোর সাথেই কথা বলি না, বলতেও চাই না। এটা মিথ্যা কথা। মিথ্যা বলার অভ্যাস আমার নেই। চোরে পাশ কাটিয়ে চলে এলো। সিঁড়ি বেয়ে উঠতে নিলেই মোমোর সাথে দেখা হলো। সে বলল, বাহ বাহ, এখন আবার রাহিলকেও ধরলে। চোরাই কিছু বলল না। নোংরা লোকের নোংরা কথা তার জবাব দেওয়া মানে সেই নোংরা আরও ঘাটা। বিকেলে অতিথি বিদায়ের পর সবাই ছাদে গেল। আগামীকাল ঢাকা ফিরে যাচ্ছে, তাই আজ চা নাস্তার আয়োজন করা হয়েছে ছাদে। গল্প আড্ডা হবে। চড়ুই যখন ছাদে এলো তখন সবাই ব্যস্ত নিজেদের মধ্যে কথা বলায়। জুই আর দোয়েলও একপাশে দাঁড়িয়ে কথা বলছিল। চড়ুই ছাদের কর্নারে গিয়ে দাঁড়ালো। কণা এলো তার কাছে। চড়ুই, তোর নাকি রাহিলের সাথে সামথিং সামথিং চলছে? চড়ুই প্রতি উত্তর করলো না। কণার গায়ে লাগলো, জোর গলায় বলল, তুই দেখতে যেমন তেমন কাজগুলো করিস নাম্বার ওয়ান প্লেয়ারের মতো। তোকে এসব বাজে কাজে কেউ বিট করতে পারবে না। চোরাই থমকে গেল। মানুষ ঠিক কতটা জঘন্য হয়? এতটা? কিন্তু কিভাবে এতটা জঘন্য হয়? কেউ কিভাবে কাউকে এতটা দুঃখ দিতে পারে? কিভাবে অন্যের দুঃখে এমন আনন্দিত হয়? ঠিক কিভাবে? নিশীথ দেবর আর ঋতু তখন একটু দূরত্বে দাঁড়িয়েছিল। তাদের দিকে তাকিয়ে সে রইল। ভাবতে লাগলো, সবসময় সেই কেন? কেন অন্যদের এসব কথা শুনতে হয় না? এটা বোধহয় এই দুনিয়ার নিয়ম। যে দোষ করে না বারবার তাকে দোষের ভাগীদার হতে হয়। সে ছাদ থেকে চলে এলো। এলোমেলো পা ফেলে ঘরের দিকে যেতে লাগলো। পথে তার বাহুর সাথে ধাক্কা লাগে ফাহামিদের। চোহর চোরই খেয়াল করেনি। কণা তার পেছনে আসছিল। ফাহামিদের সাথে ধাক্কা লাগতেই বলল, আরে চোরই, এটা তোর কাজিন হয়। অন্তত এখানে একটু লাগাম টান। ফাহমিদ কাট কণ্ঠে বলল। কণা বিহেভড। প্রত্যুষ ছিল ফাহামিদের পেছনে। মৃদু পায়ে এগিয়ে এসে বলল, ভুল তো কিছু বলেনি কণা। শি ইজ
প্রবাবলি রিয়েলি এনজয়িং অল দিস, হু নোজ। চোরই শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল প্রত্যুষের দিকে। এই লোকটাকে কি সে কখনো কোনো দিন ক্ষমা করতে পারবে? না, কোনো দিনই বোধহয় পারবে না। তাতে তারই বা কি যায় আসে? সেও তো কোনো দিন ক্ষমা চাইতে আসবে না। প্রতিবারই চড়ুই ভাবে কিছু বলার দরকার নেই, কোনো প্রতিবাদ করতে হবে না, চুপ থাকাটাই শ্রেয়। অন্তত নিচু মনের মানুষগুলোর সাথে কথা বলে মুখ খারাপ করার চেয়েও তো বটেই। তবে পড়ালেখা, বাহ্যিক গঠন নিয়ে অপমান অবমাননা সবই সহ্য করে গেলেও এই একটা ব্যাপারেই চড়ুই আর পারল না চুপ সইতে। চোরইয়ের মনে হয় এর থেকে চরম আঘাতের জায়গা আর নেই। যার যা ইচ্ছে হয় এসে হুট করে চাপিয়ে দেয় ওর উপর। কেন? ঠিক কী কারণে এত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হবে তাকে? যারা করেছে তারাই বাকে। কে হয় চোরইয়ের ব্যাপারে কথা বলার? তাদের স্পর্ধা হয় কি করে তার চরিত্রে আঙুল তোলার? না, অনেক হয়েছে। আর না। আর কতই বা সহ্য করা যায়? কতই বা ধৈর্য ধরা যায়? এসব নোংরা গিলতে গিলতে সে নিজেই যে নোংরা হয়ে যাচ্ছে দিনকে দিন। অথচ সে তো জানে ওই নরম কোমল ভগ্ন মনে আর যাই থাকুক না কেন, কোনো অপবিত্রতা কুলুষতা নেই, থাকতেই পারে না। চোরই ফাহমিদের দিকে তাকালো স্বচ্ছ ইস্পাতের মতো দৃঢ় দৃষ্টিতে। তার ওই দুটি চোখ যেন জ্বলন্ত উল্কা। ফাহমিদ কখনোই এমন চড়ুইকে দেখেনি। সে কিছু বলার জন্য প্রস্তুতি নিতে চড়ুই শীতল অথচ বজ্র নিদানি কণ্ঠে বলে উঠল, ফাহমিদ ভাই, তুমি আমার ভাই হও, রক্তের সম্পর্ক আছে আমাদের। অন্তত এইটুকুর দোহাই দিয়ে হলেও আমি চাই তুমি তোমার কথা তথাকথিত বন্ধু আর বোনের বান্ধবীর এমন নিকৃষ্ট নোংরা কথার জবাব দেবে। যদিও আমি জানি এই নোংরা মুখে নোংরা কথাই আসবে, স্বাভাবিক। তবে এই নোংরামি সময়ের সাথে সাথে চরম পর্যায়ে চলে যাচ্ছে। তাই পরের বার এই নোংরাগুলো উগরে এলে ওই নোংরা মুখ সহই একেবারে নর্দমায় ফেলে দিতে আমি দ্বিধাবোধ করব না। বরাবরই চুপচাপ থাকি বলে যখন যে চাইলো এসে একটা বলে গেল, আমিও চুপচাপ শুনে গেলাম। এমনটা আর হবে না। পরের বার যে আমার হাতও উঠতে পারে এটা যেন তারা ভালো করে মনে রাখে। বলে না আমি দানবের মতো? দানবের হাতে দানবীয় চর তাহলে কেমন হতে পারে সেটুকু ধারণাও তাদের নিশ্চয়ই আছে। আশা করছি আর ভেঙে বলতে হবে না। তাছাড়া তোমরাও আসলে তেমন কিছুই করতে হবে না। তবে এতটুকু বলবো, আর কিছুই না পারো তাদের আমার থেকে যথাযথ দূরত্ব বজায় রাখতে বলবে। এতে তাদেরই ভালো হবে। নোংরা এই একটা শব্দ চোরে কতবারই না উচ্চারণ করলো। ঠিক তত ঠিক তো, এর বাইরে আর কোনো শব্দটাই এদের সাথে যায় না। সে যা বলেছে একদম ঠিক বলেছে, এবং এই ঠিক কথা বলতে পেরে তার ভালো লাগছে, অসম্ভব ভালো লাগছে। কণার ওই রাগান্বিত চেহারা আর প্রত্যুষের দ্বিধান্বিত দৃষ্টি দুটোই উপেক্ষা করে সে যখন ঘরে চলে এলো তখন সে অনুভব করলো এই দুনিয়ায় সবকিছু চুপচাপ শুয়ে থাকার মতো মেরুদণ্ডহীন পানি হয়ে থেকে সে আর বাঁচতে পারবে না। এমন এমনকি চায়ও না। সে খুব অল্প সময়ের জন্য হলেও বাঁচতে চায়। কিন্তু মাথা নিচু করে নয়, মাথা উঁচু করে। অন্যের দৃষ্টিতে নয়, নিজের দৃষ্টিতে সে নিজেকে দেখতে চায়। ভাবতে ভাবতে ধীর পায়ে এগিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। এই প্রথম সে নিজের দৃষ্টিতে নিজেকে দেখল। দেখতে দেখতে তার আত্মবিশ্বাস বাড়ল। কোথাও নিজেকে কুৎসিত মনে হলো না, দেখার মতো কিছুই নেই। এই কথাটা এক মুহূর্তের মধ্যে ফিকে হয়ে গেল। ওই তো চড়ুই সুন্দর। ওই তো বাবার চড়ুই পাখি, কত সুন্দর, কত মিষ্টি। চড়ুইয়ের গাল বেয়ে পানি পড়ছে, তারপরও সে হাসছে। ভাবতেই অবাক হলো, নিজের ভেতরে থাকা প্রবল আত্মবিশ্বাসী চড়ুইকে খুঁজে পেতে তার এতটা সময় লেগে গেল। পরদিন সকালে ঢাকা ফেরার সময় চড়ুই সবার আগে বেরিয়ে পড়ল গাড়িতে। একদম সামনের সিটে উঠে বসতে মোয়ের বোরকে বলল, আজ গাড়িতে আর কাউকে নেবে না? কাউকে না? কেন? আমি বলেছি তাই। যদি নেওয়ার ইচ্ছে থাকে আগেই বলে দাও, দরকার পড়লে আমি বাসে যাব। আশ্চর্য, তোর কেন বাসে যেতে হবে? নিচ্ছি না আর কাউকে, রিল্যাক্স। জুই তখনও বাইরে পায়চারি করছে, একবার মুরগির ছবি তুলছে, একবার হাঁসের ছবি তুলছে। মণি আন্টি পাশে দাঁড়িয়ে তার কাণ্ডে হাসছেন। চোরই গাড়িতে বসে তাদের দিকে তাকিয়ে রইল, ভাবতে লাগলো, পৃথিবীতে এমন মানুষ এত কম কেন? আর একটু বেশি হতে পারলো না কেন? একটা মুরগি অনেকক্ষণ যাবৎ মাটিতে বসেছিল। উঠে যেতেই দেখা গেল সে ডিম পেড়েছে। হঠাৎ চোখে পড়ায় জুই চেঁচিয়ে উঠল, এই এই, ডিম পেড়েছে, ডিম পেড়েছে, মুরগি ডিম পেড়েছে। মণি আন্টি বললেন, একটা ডিম দেখে তোমার এত খুশি লাগছে? হ্যাঁ লাগছে তো। আমি আগে কখনো ডিম পাড়তে দেখি নাই মুরগিকে। এটা আমি নেব, এই ডিমটা আমি নিয়ে যাব। ময়ূর গিয়ে ডিমটা হাতে নিল। তার ঠোঁটে হাসি লেপ্টে আছে। টিস্যুতে ডিম পেঁচিয়ে দিয়ে বলল, এই ডিম নিয়ে কি করবে? পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে খাবো। ময়ূর অবাক হয়ে বলল, আমি আরও ভাবলাম তুমি এটা শোকেসে তুলে রাখবে। এখন তো দেখছি মশলা মাখিয়ে খাওয়ার প্ল্যান করছো।
জুই কিছু বলল না। মনের সুখে ডিম নিয়ে নিল। তখন ওই মুরগিটা এসে ওকে ধাওয়া করতেই চটজলদি গাড়িতে উঠে বসলো। বিড়বিড় করে বলতে লাগলো, একটা ডিম নিলে তেমন কোনো অপরাধ তো আর হবে না। চড়ুই পেছনে তাকালো। এমন অদ্ভুত কিসেমের মানুষ সে খুব কম দেখেছে। মণি আন্টি তখন চড়ুইকে ডাকলেন। বেরিয়ে আসতে বললেন। না চাইতেও বের হতে হলো তাকে। মণি আন্টি তার হাতে ৩টে আচারের প্যাকেট গুঁজে দিলেন। বললেন, খেয়ে দেখো, আচারটা খুব মজার। একটা তোমার আর দুটো জুই আর দোয়েলের। চড়ুই প্যাকেট ছিঁড়ে একটু মুখে দিয়েই বুঝলো আসলেই মজা। জুইকে প্যাকেট দুটো দিয়ে সে আবার আন্টির পাশে এসে দাঁড়ালো। কথায় কথায় আন্টি বলে ফেললেন, সকালে প্রত্যুষকে বললাম, ও এনে দিয়েছিল। ভালো না খেতে? চড়ুইয়ের গলায় আটকে গেল ওইটুকু, আর গিলতে পারল না। মণি আন্টি অন্য পাশে চলে যেতে চড়ুই ছুঁড়ে ফেলে দিল আচারটা। গাড়িতে ওঠার আগে তার চোখ গেল দোতলায়। বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছে প্রত্যুষ, দৃষ্টি তার দিকেই। চড়ুই সঙ্গে সঙ্গে ঘৃণায় চোখ ফিরিয়ে নিল। চড়ুইয়ের চোখের ওই ভৎসনা দূর থেকে লক্ষ্য করল প্রত্যুষ। তার তাতে হাসি পেল। চড়ুইয়ের চোখের মধ্যে একটা ব্যাপার আছে, সে হয়তো সব সময় চুপচাপ থাকে, কিন্তু ওই চোখ দুটো, ওগুলো কখনো নীরব থাকে না, যেন সারাক্ষণ কথা বলে। যখন দুটোতে জল ছলছল করে তখন প্রত্যুষ নির্নিমেষ তাকিয়ে থাকে। অপলক তাকিয়ে থাকতে তার ভালো লাগে। আগে ভাবতো ওটাতে পৈশাচিক আনন্দ পায়, তবে পরবর্তীতে বুঝতে পারলো ওটা অন্য কিছুই। প্রত্যুষ পরোয়া করে না চড়ুই তাকে কি ভাবলো না ভাবলো। তার শুধু ওই একটা ব্যাপারেই যত চিন্তা, যত ভয়। চড়ুই কেন কোনো দিন না জানুক তার ওই শিথিল মলিন অবসন্ন দৃষ্টিতে মুহূর্তের মধ্যেই নিস্তেজ হয়ে পড়তে পারে প্রত্যুষ। কাবু হয়ে যেতে পারে খুব অসহায়ভাবে। আর যা সে কখনোই চায় না। ওটা একটা ভুল ছিল, খুব বড় ভুল। হয়তো কখনোই শোধরাতে পারবে না। সত্যি বলতে সে শোধরাতে চায় কিনা সেটাও সংশয় রয়েছে। তবে যাই হয়ে যাক না কেন, যতই উতলা হয়ে উঠুক তার মন, চোরই যেন অজ্ঞাত থাকে। চোরই আর তার মধ্যে একটা অদৃশ্য অঘোষিত যুদ্ধ চলে সব সময়। প্রত্যুষ খুব করে চায় সেই যুদ্ধে সে একমাত্র সেই জয়ী হোক, কারণ চোরইয়ের কাছ থেকে সে হারতে চায় না। চড়ুই জানে প্রত্যুষের কোনো দুর্বলতা নেই, অথচ প্রত্যুষ জানে বেখেয়ালে আনমনে চড়ুইয়ের প্রতি তার এই অনুভূতিটাই তার সবচেয়ে বড় দুর্বলতা। সেটা চড়ুই গুণাক্ষরেও টের পেলে প্রত্যুষ গো হারান হারবে। দরকার পড়লে চড়ুই ছাড়া আর সবাই জানুক, আকাশ বাতাস মেঘ বৃষ্টি পাহাড় সমুদ্র সকাল সন্ধ্যা চাঁদ তারা সবাই, তবুও চড়ুই না জানুক। চড়ুই তাকে ঘৃণা করলে তার কিছু যায় আসে না, করুক না। প্রত্যুষ না হয় আরো সুযোগ করে দেবে ঘৃণা করার। একসময় ওই ঘৃণার পুরো আবরণের ফলে চড়ুই দেখতে পারবে না, জানতে পারবে না প্রত্যুষ তাকে নিয়ে ঠিক কী ভাবত। ঢাকায় ফেরার ৩ দিন পরই চড়ুইয়ের কোচিং শুরু হয়ে গেল। প্রথমে কেউ রাজি হয়নি বিশ্ববিদ্যালয়ে কোচিং করতে দিতে। চেয়েছিল মেডিকেলে কোচিং দিতে, কিন্তু পরবর্তীতে চড়ুইয়ের দৃঢ়তার কাছে হারতে হলো। কোচিং শুরু হতেই চড়ুই ব্যস্ত হয়ে পড়ল পড়ালেখার মাঝে। এরপর হঠাৎ ঘনিয়ে আসতে লাগলো সেই দিন, জুইয়ের চলে যাওয়ার দিন। দেশে থাকার ইচ্ছে নেই তার। বিদেশেই পড়ালেখা করার সিদ্ধান্ত নিয়েছে সে। তার দক্ষিণ কোরিয়াতে যাওয়ার ইচ্ছে ছিল, সেই ইচ্ছে পূরণ হয়েছে। একদিন জুই ডাকলো তাকে একটা দিন তার সাথে কাটানোর জন্য। চড়ুই গেল। কথা মতো সারা বেলা জুইয়ের সাথে কাটা। ফেরার একটু আগেই কি মনে করে জুহাইয়ের স্টাডি রুমে গেল। মন দিয়ে সোফায় বসে বই পড়ছিল সে। চড়ুইকে দেখে হেসে উঠে দাঁড়ালো, বলল, ভালো আছো সুবাইতা? চড়ুই মাথা নাড়ে। তার ভালো লাগে এই লোকটার কাছে এলে, কেমন যেন আকর্ষণ করে। এত মুগ্ধতা আর কারো প্রতি বা অনুভব করেছে সে? অ্যাডমিশন প্রিপারেশন কেমন চলছে? ভালো। জুহাইয়ের বসতে বলল তাকে। চড়ুই বসতে পারল না। জুই এসে ডাক দিল ছাদে যেতে হবে। চড়ুই বিদায় নিয়ে চলে এলো। অল্প একটু মুহূর্তের জন্য ছিল সে ওই ঘরটায়। তারপর কেমন যেন মন ছুঁয়ে গেল তার। মানুষটাকে আরো বেশি ভালো লাগতে লাগলো কেন যেন। কোচিংয়ের টেস্টগুলোয় চড়ুই খুব ভালোই করছিল। নিয়মিত পড়ছে, নিজে নিজে মডেল টেস্ট দিচ্ছে। কোচিং থেকে আসা মেরিট পজিশনগুলো আহামরি কিছু না হলেও স্বস্তির অনেকটাই। সব কিছু ভালোই যাচ্ছে। গত সপ্তাহে জুই চলে গেল। তারপর থেকে চড়ুইয়ের একটু মন খারাপ, মাঝে মাঝে আফসোস হয়। জুইয়ের সাথে আরও আগেই কেন বন্ধুত্ব করলো না? করলে তো আরও কিছুদিন পারতো একসাথে থাকতে। রেজাল্ট বের হবে আর ৩ দিন পর। অন্যবারের মতো এবার তেমন দুশ্চিন্তায় নেই সে, ভয় নেই। ভর্তি পরীক্ষায় বসার মতো একটা জিপিএ উঠলেই হলো। বাসা থেকে অবশ্য খুব চাপ আসছে সবার, তার জন্য চিন্তায় নাওয়া খাওয়া বন্ধ হয়ে গেছে। অথচ তারিখ তেমন কোনো চিন্তা নেই, তা দেখে মা বললেন, তোর পরীক্ষা খুব ভালো হয়েছে চড়ুই। কেন বলো তো? তোকে চিন্তিত মনে হচ্ছে না। চিন্তার তো কিছুই নেই, যেমন এক্সাম দিয়েছি তেমনই রেজাল্ট তো পাবো।
এবার এ প্লাস পেলে একটা গেট টুগেদার রাখবো। উফ, ভালো করে পড়, ঢাবি না হলে কিন্তু সব কষ্ট বৃথা যাবে। চোরাই কিছু বলে না। ঢাবি নিয়ে তার শখ নেই, তার দূরে চলে যাওয়ার ইচ্ছেটাই এতটাই প্রবল যে তার মনে ঢাবির প্রতিও কোনো বিশেষ অনুভূতি জন্মাতে পারেনি। মাকে সেটা কি করে বুঝাবে? তিনি তো কখনোই বুঝতে চাইবেন না। পরীক্ষার আগের দিন কোচিং শেষে বাসার সামনে আসতেই দেখা হলো ফারাবি আর ফাহামিদের সাথে। ফুটবল টুর্নামেন্ট শেষ করে ফিরছিল তারা। দুজনেই ঘেমে নিয়ে একাকার। কাদামাটিতে জামা কাপড় নোংরা করে রেখেছে। ফারাবি বলল, কি রে, তোর নাকি কাল রেজাল্ট বের হচ্ছে? হুম। পাশ করবি তো? না, ফেল করব। যাও, সেই খুশিতে গিয়ে মিষ্টি কিনে খাও। চড়ুই চলে এলো। দিন যত যাচ্ছে সেও কথার জবাব দিচ্ছে। আগের মতো একদম চুপচাপ থাকে না এখন আর। এটা সবাইকে অবাক করেছে। তারা যখন বলে, চড়ুই বদলে গেছিস, চড়ুই তখন জবাব দেয়, রাত দিন আবহাওয়া জলবায়ু সব বদলাতে পারলে আমি কেন বদলাতে পারবো না? তবে রাত হতেই চড়ুইয়ের ভয় হতে থাকে। নানান চিন্তা ঘিরে ফেলে তাকে। ওএমআর শীট ঠিকঠাক পূরণ করেছে কিনা এই চিন্তায় বেশি হতে থাকে। এটাতে একটু ১৯-২০ হলেই তো সব শেষ। পরদিন দুপুরে রেজাল্ট প্রকাশ হওয়ার কথা ছিল, অথচ আত্মীয়-স্বজনরা সব সকাল থেকেই ফোন কলের উপর রাখতে লাগলো তাদের সবাইকে। মা এসে বললেন, অনামিকার তো গোল্ডেনই আসবে। তোর মামা এখনোই নাকি ক্ষীর ভোগের বড় একটা অর্ডার দিয়ে রেখেছে। অনামিকা চুয়েলের বড় মামার মেয়ে। যেমন রূপবতী তেমনি গুণবতী একটি মেয়ে। ছোট থেকেই পড়া লেখা নাচ গানে তার জুনিবেলা ভার ছিল। বরাবরই চুড়ইয়ের তার জন্য অনেক কথা শুনতে হতো। খুব তুলনা করা হতো দুজনের মধ্যে। অনামিকা অবশ্য তেমন না। সে অমায়িক আচরণ করেছে সর্বদা। কিন্তু চোরই দূরত্ব বজায় রেখেছে, ওই যে মা সবসময় তুলনা করে কথা শোনাতেন সেজন্য। চোরই অনামিকাকে অপছন্দ করে না মোটেও, তবে সংকোচ থেকেই কখনো সেভাবে মেশা হয়নি তার সাথে। যথাসময়ে রেজাল্ট বের হলো। অনামিকা গোল্ডেনই পায় আর চড়ুই পায় 4.94। তার এমন রেজাল্টে বাসার সবার মাথায় হাত। বাবা তো মুখ ভার করে নিজের ঘরে চলে গেলেন। মা বসে বিলাপ করতে লাগলেন। পাশ থেকে ময়ূর আর দোয়েল তাকে অনবরত বকতে লাগলো। ইংরেজি আর আইসিটিতে প্লাস কি করে ছুটে গেল? আইসিটিতে ৭৭ আর ইংরেজিতে ১৫১ এসেছে। অন্তত এই দুটোতে আরও কিছু মার্কস পেলে তো প্লাসটা এসে যেত। সবার কথা চড়ুইয়ের এক কান দিয়ে ঢুকে আর অন্য কান দিয়ে বেরিয়ে গেল। সে খুশি মনে তাকিয়ে রইল তার মার্কশিটের দিকে। যাক, ঢাবিতে পরীক্ষা দেওয়ার সব শর্ত পূরণ হলো। ঢা যাক, চবিতে পরীক্ষা দেওয়ার সব শর্ত পূরণ হলো। তাছাড়া একটুর জন্যই তো প্লাসটা মিস হলো। সে তো চেষ্টা করেছে নাকি? পায়নি তো কি হয়েছে? যা পেয়েছে তা খারাপ কোথায়? চড়ুই সাদা মনে সব নিলেও সবাই পারল না। একটু পরে একের পর এক তিক্ত কথা, অপমান, লাঞ্ছনা ছুটে আসতে লাগলো তার দিকে। বরফুপি এসে আয়োজন করে কথা শুনিয়ে গেলেন। যাওয়ার আগে বললেন, এটারে আর কি পড়াবা, বিয়ে দিয়ে দাও, ঘর সংসার করুক। এটা কোনো রেজাল্ট হলো? চোরই ভাবতে লাগলো, একটা 4.94 তাদের কাছে কোনো রেজাল্ট মনে হচ্ছে না। এখানে ঠিক কোথায় খারাপ? চোরইয়ের রেজাল্ট তার তো ভালোই লাগছে। সবার কেন এত হাহুতাশ করতে হয় প্রতিবার? পুরোটা দিন তাদের বাসার পরিবেশ অস্বাভাবিক ছিল। অন্য দিনের মতো খাওয়া দাওয়া কিছুই হলো না। মা শুধু বকাবকিই করছিলেন একটু পর পরই। চোরই তার বারান্দায় বসে মেঘাচ্ছন্ন আকাশের দিকে তাকিয়ে রয়েছে। একটু পরেই বোধহয় বৃষ্টি নামবে। সে হঠাৎ কি ভেবে ঘরে এসে তার সবচেয়ে প্রিয় সালোয়ার কামিজ পরে বের বের করে পড়ল। এরপর চুল আঁচড়ে বেণি বেঁধে বেরিয়ে গেল। রাস্তায় নামতে রিক্সা পেয়ে গেল। ভাড়া বেশি হলেও আর কিছু বলল না। চট করে উঠে পড়ল। তার মন ভালো লাগছে, খুব ভালো লাগছে। এই প্রথম মনের কথা শুনে হুট করে একটা দারুণ সিদ্ধান্ত নিয়েছে বলে বোধহয় তার এমন লাগলো। চারপাশে তখন ঘুটঘুটে অন্ধকার। ঝিরঝির করে বৃষ্টি পড়া শুরু করেছে। রিকশা এসে থামে একটা ক্লিনিকের সামনে। ভাড়া মিটিয়ে দিয়ে চড়ুই ভিতরে ঢুকলো। দোতলায় উঠে আসতে তার বুক ধড়ফড় করতে লাগলো। তখন মনে হলো এই পর্যন্ত আসা ঠিক হয়নি। এখনই ফিরে যাওয়া দরকার। সে ফিরে যাওয়ার জন্য উদ্যত হতেই দরজা খুলে একটা মুখ উকি দিল। অবাক গলায় বলল, সুবাইতা নাকি? চড়ুই তার দিকে তাকালো। এখন কি করবে? আর তো ফিরে যাওয়ার উপায় নেই। জুহাইরের অফিস রুমটা খুব সুন্দর, স্নিগ্ধ, মনোরম দেখতে। নানান সুন্দর চিত্রকর্ম, কিছু ছোট ছোট ভাস্কর্য আর প্রয়োজনীয় আসবাবপত্রে সাজানো একটা রুম। একটা বড় টেবিল আছে যেখানে জুহাইরের বসার চেয়ার সহ আরো দুটো চেয়ার আছে। তার পাশে দুটো সোফা মুখোমুখি রাখা, যার মাঝে আছে গোল ছোট্ট একটা টেবিল। উত্তরের দেয়াল জুড়ে মস্ত বড় এক বুকশেলফ রয়েছে, যেখানে নানান ধরনের বই গুছিয়ে রাখা। বই দেখলেই চোরইয়ের মন ভালো হয়ে যায়। সে হাত দিয়ে ছুঁয়ে দিল। একটু পরে জুহাইর এসে সোফার পাশে রাখা টি টেবিলে দুটো চায়ের কাপ রাখলো। চোরই দেখে বলল, এসবের প্রয়োজন ছিল না।
বৃষ্টির সময় চায়ের প্রয়োজন পড়ে সুবাইদা? চোরাই কিছু বলতে পারল না। তার লজ্জা লাগছে। লোকটা যখনই সুবাইদা বলে তখন কেমন যেন অন্যরকম একটা অনুভূতি হয়, যেটা সে কাউকে বোঝাতে পারবে না, কাউকেই না। জুঁইয়ের সাথে কথা হলো? হু। জুহাইয়ের রুম থেকে বের হওয়ার আগে জুঁইকে কল করে চুড়ইয়ের কাছে ফোন দিয়ে যায়। জুঁইয়ের সাথে কথা হওয়ার পর চুড়ইয়ের মন আরো হালকা হয়। জুঁই জিপিএ 4.50 পেয়েছে। তার পরিবারের সকলেই তাতে খুব খুশি। জুহাইরকে দেখা গেল বোনের সাথে ভীষণ আদুরে গলায় কথা বলছে। চড়ুইয়ের তখন বুক ভার হয়ে আসে। জুঁইয়ের থেকেও আরো বেশি কিছু পয়েন্ট পাওয়ার পরেও তো তার বাসায় চিত্রটা ভিন্ন। ওখানে তো কেউ খুশি হতে পারেনি। হাদুরে কথা তো দূরের কথা। কেউ তার সাথে এমনিতেও কোনো কথা বলতেই চাইছে না। মন খারাপ এখনো? চড়ুই মাথা নাড়ে। জুহায়ের তাকে সোফায় বসতে বলল। এরপর নিজেও বসলো। হাতে চায়ের কাপ তুলে নিয়ে বলল, তুমি বলো, তুমি খুশি তো? মানে তোমার কেমন লাগছে এই রেজাল্টে? আমার ভালোই লাগছে। আমার মনে হচ্ছে যতটুকু পাওয়ার ততটুকুই পেয়েছি। তুমি সন্তুষ্ট হলেই হবে সুবাইতা। এই রেজাল্ট তোমার, একান্তই তোমার। তুমিই আজীবন এটা বয়ে বেড়াবে, অতএব তোমার সন্তুষ্টি আর অসন্তুষ্টিটাই এখানে মুখ্য ভূমিকা পালন করছে। কে কি বলল, কে কি করলো, কার কেমন লাগলো এসব কিছুই ম্যাটার করে না। যেসব কিছু আমাদের একান্তই নিজের, সেসবে কারো হস্তক্ষেপ সহ্য করতে নেই। অন্য কারো ভালো খারাপ লাগার উপর ছেড়ে দিতে নেই। বুঝলে? হো। চোরে মুগ্ধ চোখে তাকিয়ে রইল জুহাইরের দিকে। এই মানুষটার থেকে সবসময় এতটা পজিটিভ এনার্জি কি করে যে পাওয়া যায়? এভাবে অনেকটা সময় কেটে যায়। বৃষ্টি থামলে জুহাইর নিজেই চড়ুইকে তার বাসার নিচে ড্রপ করে দিয়ে যায়। চড়ুই লিফটের কাছে আসতেই দেখল মণি আন্টি আর পত্তুর সিঁড়ি বেয়ে নামছে। মণি আন্টি বললেন, অভিনন্দন চড়ুই, তোমার রেজাল্টে আমি খুব খুশি হয়েছি। রাতে আমার বাসায় আসবে। একটা ছোট পার্টি রাখছি। অনেকদিন পর সবাইকে পাওয়া গেছে আবার। এই সুযোগ মিস দিতে চাইছি না। অবশ্যই আসবে। না আসলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। ধন্যবাদ আন্টি, চেষ্টা করব যাওয়ার। চেষ্টা করব কি কথা? বললাম যখন আসতেই হবে, ব্যাস। চড়ুই মাথা নেড়ে মৃদু হেসে লিফটে উঠল। প্রত্যুষের দিকে ফিরেও তাকালো না। সেও কোনো কথা বলল না। লিফটে উঠলেই চড়ুইয়ের চোখে পড়ে তার উপর। মণি আন্টি সহ চলে যাচ্ছিল। হুট করে সেও পেছন ফিরে তাকালো। সাথে সাথে চড়ুই চোখ ফিরিয়ে নিল। ওই চোখ দুটোকে চড়ুই ভীষণ ঘৃণা করে। ভীষণ। রাতে দোয়েল আর সামির মণি আন্টির বাসায় চলে গেল। যাওয়ার আগে তাকেও ডাকলো। চড়ুই তখন পড়তে বসেছিল, তাই সাথে সাথে যেতে পারেনি। তবে পড়া শেষ করে তৈরি হয়ে বের হলো। বসার ঘরে মা টিভি দেখছিলেন। চড়ুইকে দেখে তিনি বললেন, এখন আবার কোথায় যাচ্ছিস? একটা রেজাল্ট তো খারাপ করলে, আরেকটাও খারাপ করার ইচ্ছে আছে নাকি? পড়া শেষ করেই যাচ্ছি। আর কি পড়িস? কি আর পড়িস? বই সামনে নিয়ে বসে থাকলেই পড়া হয় না। আমার পড়া যেহেতু তুমি বুঝে নিবে, আর আমি কোনো খারাপ রেজাল্ট করিনি মা। আমি ভালো করেছি। তুমি হয়তো খুব ভালো আশা করেছিলে। আমি তোমার সেই আশা পূরণ করতে পারিনি ঠিক। তবে খারাপ করেছি এমনটাও না। এখন তর্ক করা শিখেছিস? আচ্ছা দেখা যাক। এবার ঢাবি না হলে আমি আর কিছুই জানি না। বড় আপা ঠিকই বলেছে, না হয় বিয়েই দিয়ে দিব। চোরে কথা বাড়ায় না। মা কেন তাকে বুঝতে চায় না? সন্তানের থেকে সন্তানের রেজাল্ট কি করে এত বড় হতে পারে? এত বড় কি করে? মণি আন্টির ছোট্ট পার্টি আসলে ছোট্ট ছিল না, বেশ বড়ই ছিল। তার মা না আসলেও বিল্ডিংয়ের অন্যান্য আন্টিরা ঠিকই আসে। তার বড় ফুপুও থাকে। তাকে দেখে মণি আন্টি খুব খুশি হলো। ফুপু বললেন, তোর মা আসে নাই কেন? জানি না। ছয়তলার আন্টি বললেন, চুড়াইয়ের নাকি প্লাস আসেনি। ভাবির মনে হয় সেটা নিয়ে মন খারাপ। আহারে, মেয়ের পেছনে কম তো করেননি। চোরইয়ের রাগ হলো, এই মানুষগুলোর জন্যই আজ তাকে এমন পরিস্থিতি পার করতে হচ্ছে। মা কষ্ট পাচ্ছেন। এদের তিক্ত কথাগুলো শোনার ভয়ে মা বের হচ্ছেন না। এদের সমস্যাটা ঠিক কোথায়? চায় এরা কি? অন্যের ব্যাপারে এত মাথা ঘামিয়ে লাভ কি তাদের? বারান্দায় দোয়েলরা সবাই ছিল। ফাহমিদার প্রত্যুষ বোরহানি তৈরি করছিল একপাশে দাঁড়িয়ে। তাদেরকে ঘিরে দাঁড়িয়ে আছে অনেকেই। সামির আর সোহান যা লাগছে তা এগিয়ে দিচ্ছে। বাধ্য চামচা বলে চলে তাদের। ফাহমিদ বলল, চোরই, এখনো এসেছি? কখন এসেছিস? এই তো মাত্রই। এদিকে আয়, এটা টেস্ট করে দেখ তো কেমন হলো। না, আমার বোরহানি ভালো লাগে না। চোরইয়ের কথা বলে চলে এলো সেখান থেকে। সমবয়সী অনেকে তার থেকে টিট চাইল। সে কোনো প্রত্যুত্তর করলো না। তার হঠাৎ করে মায়ের জন্য খারাপ লাগলো। একটু আগেও তার আফসোস হয়নি, অনুশোচনা হয়নি, অথচ এখন খুব খারাপ লাগছে। আর কয়েকটা মার্কস বেশি পেলে কি এমন ক্ষতি হতো? মা তো একটুখানি খুশি হতো।
এখানে আসতো, সবার সাথে বড় মুখ করে গল্প করতে পারত। সে আর বসে থাকতে পারল না, দোটানায় পড়ে গেল। সেখান থেকে বের হয়ে এলো। বাসার দরজার সামনে আসতেই দেখলো তাদের হেল্পিং হ্যান্ড চুমকি দাঁড়িয়ে আছে, তার হাতে একটা হলুদ টিউলিপের তোড়া। চোরই ভুরু কুচকে তাকালো। চুমকি বলল, কে জানি রাইখা গেছে দরজার সামনে। চোরই হাতে নিল। একটা চিরকুট দেখা যাচ্ছে উপরে। নিজের নাম দেখে চমকে উঠল। নিচে গুটি গুটি ইংরেজি অক্ষরে লেখা, it does not matter how small or big success is. The true joy is in incredible tale. It embarrassing every chapter of life with celebration make the journey most blissful. Yours ever জেড। চোরইয়ের বুক খামচে ধরল। কিছু একটা আশ্চর্য এটাকে পাঠালো। জেড মানে জুহাইয়ের। সে তো তখন একটা সারপ্রাইজ গিফটের কথা বলেছিল, তবে এটাই ছিল তার সারপ্রাইজ। চলবে ইনশাআল্লাহ।